নমস্কার, আমি তন্ময়। এই গল্পটি শেষে থাকবে আপনাদের জন্য একটি প্রশ্ন। সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে জানিয়ে দেব এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নাম আমরা এই গল্পের শেষে উল্লেখ করব। তবে তার আগে এই গল্পটা আপনারা মন দিয়ে পুরোটাই শুনুন। এত রাতে কে কাচ্ছে? একটিবার মাথার উপরে থাকা দেওয়াল ঘড়িটার দিকে চোখ যায় দময়ন্তী দেবীর। রাত 12:30 বাজে। এই সময় কে কাঁদছে? বিছানা ছেড়ে নেমে ঘরের দরজাটি খুলে বাইরে বের হলেন দময়ন্তী দেবী। যেদিক থেকে কান্নাটি ভেসে আসছে সেই দিক লক্ষ্য করে হাঁটতে শুরু করলেন। একঘেয়ে কান্নার শব্দে তিনি অসহ্য হয়ে উঠেছেন। এদিকে হাতে করে টর্চ লাইটটা আনতেই ভুলে গিয়েছেন। সিঁড়ি থেকে যখন তিনি নিচে নামলেন তখন কান্নাটা হঠাৎ করেই থেমে গেল। দময়ন্তী দেবীর মনে হলো তার ঠিক সামনে থাকা টেবিলের উপর কেউ যেন বসে আছে। তবে অন্ধকারে তার রূপটা সে দেখতে পাচ্ছে না, শুধু কালো ছায়াটা দেখতে পাচ্ছে। নিমেষে ভয়ে একটু কেঁপে উঠলেন তিনি। কে কে কাচ্ছে? কে তুমি? কি হলো? উত্তর দাও। কে তুমি? সঙ্গে সঙ্গে কে যেন হেসে উঠল। সেই হাসি শুনে বুকের রক্ত জল হয়ে গেল তার। একটা অস্পষ্ট নারী মূর্তিকে সে দেখতে পেল। চিনতে পারছিস না? চিনতে পারছিস না আমাকে তুই? শয়তানি ডাইনি, তোর রক্ত খাবো আমি, রক্ত। কথাগুলো বলতে বলতে দময়ন্তী দেবীর দিকে এগিয়ে আসে সে। ভয় ও আতঙ্কে অবশেষে চিৎকার করে ফেলেন দময়ন্তী দেবী। এসো বৌমা, আমাদের বাড়িতে তোমায় স্বাগত জানাই। হাতির বরণডালা নামিয়ে নতুন বউকে ঘরে ঢোকালেন দময়ন্তী দেবী। সান্যাল বাড়ির ছোট ছেলে প্রাণতোষের বউ হয়ে বাড়িতে প্রবেশ করল বছর 22-এর মেয়ে সুলেখা। নববধূর গৃহপ্রবেশের পর যাবতীয় নিয়ম ও স্ত্রীর আচার পালন হলে সান্যাল বাড়ির গৃহকর্ত্রী তথা সুলেখা শাশুড়ি দময়ন্তী দেবী নতুন বৌমার উদ্দেশ্যে বললেন, যাও মা, এবার ঘরে গিয়ে খানিকটা সময় বিশ্রাম করো। তোমার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে। এবার একটু বিশ্রাম না নিলে তোমার শরীর পুরোপুরি অসুস্থ হয়ে পড়বে। চুমকি, যা বৌদিকে নিয়ে ঘরে যা। সত্যি সুলেখার শরীর আর যেন একেবারেই বইছিল না। তার চোখ মুখের অবস্থা দেখেই বেশ বোঝা যাচ্ছিল সে বড্ড ক্লান্ত। তবে মুখ ফুটে সে কথা সে কাউকে বলতে পারছিল না। শাশুড়ি মা তার মনের ভাব বুঝতে পেরেছেন, তাই দেখে তার মনে ভারী খুশি হলো। দময়ন্তী দেবীর কথা শুনে চুমকিও এগিয়ে এলো বৌদিকে নিয়ে যাওয়ার জন্য। সান্যাল বাড়ির একমাত্র মেয়ে সুলেখার ননদ এই চুমকি মেয়েটা ভারী ভালো এবং মিশুকে স্বভাবের। বিয়ের আগে সুলেখার সাথে চুমকির যে দু একবার কথা হয়েছে তাতে সুলেখার মনে হচ্ছে ননদটি ভারী ভালো। এ বাড়িতে বউ হয়ে এলে সমবয়সী একজন বন্ধু হিসাবে পাওয়া যাবে তাকে। চুমকি বলল, কি হলো বৌদি, দাঁড়িয়ে রইলে কেন? চলো, আমি তোমাকে তোমার ঘরে নিয়ে যাচ্ছি। এই কথা বলে সুলেখাকে চুমকি তার ঘরের উদ্দেশ্যে নিয়ে এলো। বিশাল বড় সান্যাল বাড়ির
দোতলার একটি ঘরে বাড়ির ছোট ছেলের, সুতরাং এখন থেকে সেটাই হলো সুলেখার ঘর। সিঁড়ি ভেঙে দোতলায় উঠে আসতেই সুলেখার মুখোমুখি হলো একজন অচেনা পুরুষের। খুব সম্ভবত 3 তলার ছাদ থেকে হন্তদন্ত হয়ে নামছিল সেই পুরুষটি। সুলেখাকে দেখেই থমকে দাঁড়ালেন। তারপর ঢোলা ঢোলা পাঞ্জাবির পকেট থেকে একখানা সোনার আংটি বের করে তা সুলেখার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এটা তোমার উপহার। সুলেখা খানিকটা ইতস্তত বোধ সাথে করে নিয়ে ডান হাতটা বাড়িয়ে দিয়ে আংটিটা নিল। সুলেখার পাশে দাঁড়িয়ে থাকা চুমকি বলল, ছোট বৌদি, এই হলো আমাদের বর্দা ভবতোষ সান্যাল। সুলেখা সাথে সাথে মাথায় ঘোমটাটা টেনে দিল। তারপরে তার দাদাকে প্রণাম করল। সুলেখার সাথে বিয়ের আগে কখনো তার ভাসুরে দেখা হয়নি। সান্যাল বাড়ির অন্যান্য সকল সদস্যর সাথে তার পরিচয় হলেও এই প্রথমবার সে সরাসরি দেখল তার ভাসুর ভবতোষ সান্যালকে। কিন্তু তাকে দেখে ভারী অবাক হলো সুলেখা। মাথা ভর্তি ঝাঁকড়া ঝাঁকড়া চুল, চোখের নিচে কেমন যেন কালি কালি পড়ে রয়েছে, মুখে দাঁড়ি গোপের ঘন জঙ্গল, পরনে ঢোলা ঢোলা ঘরোয়া পাঞ্জাবি ও পায়জামা বেশ বলে দিচ্ছে পোশাকের সৌন্দর্যের প্রতি তার বিন্দুমাত্র গুরুত্ব নেই বললেই চলে। তা না হলে নিজের ছোট ভাইয়ের বিয়েতে কেউ কখনো এরকম ঘরোয়া ছাপোষা পোশাক পরে থাকতে পারে, যখন এ বাড়ির অন্যান্য মানুষেরা জমকালো পোশাক পরে রয়েছে। বিয়ের আগে সুলেখা শুনেছিল তার ভাসুর নাকি বাইরে কি একটা চাকরি করে, মাঝে মধ্যে ওই আলে কালে বাড়িতে আসে, তবে ইদানিংকালে পুরোপুরি বাড়িতে আসা ছেড়ে দিয়েছেই বললেই চলে। ভবতোষ সান্যালের পায়ের ধুলো মাথায় নিয়ে মুখ তুলে উঠে দাঁড়ালো সুলেখা। ভবতোষ তার মাথায় হাত রেখে বলল, সুখী হও বৌমা, ঈশ্বর তোমাদের সুখী করুন। আর আমাকে দেখে এরকম ঘোমটা টানার কিছু নেই, আমি তোমার বড় দাদার মতো, বুঝলে? কথা বলা শেষ হলে সুলেখাকে আশীর্বাদ করে ভবতোষ সান্যাল সিঁড়ি ভেঙে নেমে গেল নিচের তলায়। তার গা থেকে একটা সিগারেটের গন্ধ এসে ঠেকল সুলেখার নাকে। ছাদে উঠে নিশ্চয়ই তামাক সেবন করছিল এ বাড়ির বড় ছেলে। চুমকি ছোট বৌদিকে নিয়ে এসে তার ঘরখানা দেখিয়ে দিয়ে চলে গেল। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে আয়নার সামনে এসে দাঁড়ালো মেয়েটা। এতদিন ধরে সে শুনে এসেছে বটে যে মেয়েদের মাথায় সিঁদুর উঠলে মুখখানি একেবারেই বদলে যায়। আজ সত্যি সে নিজেকে দেখে নিজেই পুরোপুরি চমকে গেল। মাথায় লাল চেলি, সিঁথি ভরা সিঁদুর, গায়ে দামি বেনারসি শাড়ি এবং সোনার অলংকারে একেবারে যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমার মতন তাকে দেখতে লাগছে। বেশ অনেকক্ষণ বিহবল দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে থেকে শরীরের যাবতীয় অলংকার খুলে বাথরুমের দিকে সুলেখা এগিয়ে গেল পোশাক পরিবর্তন করতে। আজ তাদের কাল রাত্রি, এই সময় আর দেখা হবে না তার স্বামীর সাথে। সারাটা দিন কেটে গেল বাড়ি ভর্তি আত্মীয় স্বজনের মাঝে। পরদিন দুপুরে বৌভাতের অনুষ্ঠান হয়ে রাতের বেলায় ফুলশয্যার ঘরে সে যখন সজ্জিত বিছানায় বসেছিল, ঠিক তখন ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করল তার স্বামী প্রাণতোষ সান্যাল। মুখ ঢাকা কাপড়ের আড়াল থেকে আর চোখে মুগ্ধতার সাথে ক্ষণিকের জন্য স্বামীর পানে তাকিয়ে চোখটা পুনরায় নামিয়ে নিল মেয়েটা। প্রথম দেখাতেই প্রাণতোষকে ভীষণ রকমের পছন্দ হয়েছিল সুলেখার। ঠিক তেমনি একইভাবে প্রাণতোষেরও বড় মনে ধরেছিল এই মেয়েটিকে। প্রাণতোষ সরকারি বিভাগের কর্মচারী। সপ্তাহে 6টা দিন তাকে বাড়ির বাইরে বহু দূরে থাকতে হয় কর্মসূত্রে। কেবলমাত্র রবিবার সে বাড়ি আসে। তবে এই কয়েকটা দিন সে অফিস থেকে ছুটি নিয়েছে বিবাহের জন্য। এই সমস্ত কথাই ভাবতে অত্যন্ত ব্যস্ত ছিল সুলেখা। সে একটিবারের জন্য খেয়াল করেনি কখন তার স্বামী বিছানার মধ্যে উঠে এসেছে। মেয়েটা সম্বিত ফিরল প্রাণতোষের কথায়। বলছিলাম, এই নাও, এটা তোমার জন্য। এ কথা বলে প্রাণতোষ সুলেখার দিকে বাড়িয়ে দিল একটা গোলাপ ফুল। মুখ থেকে ঘোমটাখানা সরাতেই একে অপরের প্রতি দৃষ্টি বিনিময় হলো। গোটা ঘর রজনীগন্ধার সুমধুর গন্ধে একেবারে যেন মোমো করছে। বাইরে এখন গভীর নিশুতি রাত, কোথাও কোনো আওয়াজ নেই। সানায় সুর অনেকক্ষণ আগে বন্ধ হয়ে গিয়েছে।
সুলেখার একবার মনে হলো স্বামীকে একবার জিজ্ঞাসা করবে যে এই বাড়ির বড় ছেলে অর্থাৎ ভবতোষ সান্যালের ব্যাপারে, কারণ তাকে এ বাড়িতে এসে প্রথম দেখার পর থেকেই সুলেখার মনের মধ্যে অনেক প্রশ্নের জাগরণ ঘটেছে। সুলেখা বিলক্ষণ বুঝতে পেরেছে মানুষটা যেন একেবারেই ভালো নেই। উদ্ভিদের কাণ্ড ফেললে বাকি অংশটুকু যেমন প্রাণহীন হয়ে যায়, নেতিয়ে পড়ে, ঠিক তেমন যেন তার অবস্থা হয়েছে। কিন্তু সুলেখার নিজের মনে যাবতীয় কৌতূহল মনের মধ্যেই চেপে রাখল। ফুলসজ্জা রাতে বরের কাছে তারই দাদার সম্পর্কে প্রশ্ন করাটা মোটেও ভালো দেখায় না। ঘরের আলো ক্রমশ কমে এলো। এই অবস্থার মধ্যেই হঠাৎ করে সুলেখার নজর গেল তাদের ঘরের দোতলার ঝোলা বারান্দার দিকে। আর সেদিকেই তাকাতেই মেয়েটার বুকটা একেবারে ছ্যাঁত করে উঠল। সে প্রায় আঁতকে উঠে বলল, কে কে ওখানে? এই সুলেখা, কি হলো তোমার? ওখানে কে থাকবে? এই ঘরের ভিতর তুমি আর আমি ছাড়া কেউ নেই। ওহো, তুমিও না? না গো, আমি স্পষ্ট পরিষ্কার দেখলাম ওখানে ঝোলা বারান্দার ওই পর্দার আড়ালে কেউ যেন একজন আত্মগোপন করে দাঁড়িয়েছিল। একভাবে আমাদের ঘনিষ্ঠ মুহূর্ত যেন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এসব কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? আমাদের দোতলার বারান্দায় কে আসতে যাবে? আর আসবেই বা কি করে? দোতলার ঝোলা বারান্দায় যেতে হলে এই ঘরের ভিতর দিয়ে যেতে হবে তাকে। অথচ এই ঘরে তো তুমি আর আমি ছাড়া এখন কেউ নেই। তবে আমি যে পরিষ্কার দেখলাম। আমি বলছি ওসব তোমার চোখের ভুল, তাছাড়া আর কিচ্ছু না। ও আচ্ছা, তা হবে হয়তো। এই বলে ঝোলা বারান্দার দিকে পিছন ফিরে বিছানার মধ্যে শুয়ে পড়ল সুলেখা। আর একটি বারও সে পাশ ফিরে তাকালো না। যদি একবারের জন্য হলেও সে ঘাড় ঘুরিয়ে পাশের পানে তাকাতো, তাহলেই দেখতে পেত সত্যি আবারও সেই বিদেহী ছায়ামূর্তিটা উপস্থিত হয়েছে দোতলার ঝোলা বারান্দায়। বিশাল বড় সাদা ফিনফিনে রেশমি কাপড়ের পর্দার আড়ালে নিজেকে গোপন করে দাঁড়িয়ে রয়েছে সে। তাকে দেখলেই বোঝা যায় সে একজন নারী। তবে আর যাই হোক না কেন, মোটেও রক্ত মাংস গড়া কোনো জীবিত প্রাণী হতে পারে না সে। কোনো জীবিত প্রাণীর চোখ কখনোই এত বেশি উজ্জ্বল হয় না। চোখের কালো অক্ষিকোটরের ভিতরে যেন ধকধক করছে, সেখানে জ্বলছে বুঝি দু টুকরো কাঠ কয়লার আগুন। সে চোখের মধ্যে প্রাণের বিন্দুমাত্র চিহ্ন নেই, আছে কেবলমাত্র মৃত্যু শীতল নীরবতা। প্রাণতোষ এবং সুলেখা ব্যস্ত হয়ে পড়ল একে অপরের প্রতি ভালোবাসার নিবেদনে। ধীরে ধীরে নিজে নিজেই দোতলার বারান্দা থেকে মিলিয়ে গেল সেই রহস্যময় ছায়ামূর্তি। কি ব্যাপার, তুমি এত সকালে উঠে পড়েছ? এই কি, স্নান করে পোশাকও পরে নিয়েছো দেখছি। এত সকাল সকাল কোথাও কি বেরোবে? পরের দিন সকালে সুলেখার ঘুম ভাঙতেই প্রাণতোষকে পোশাক পরতে দেখেই কথাগুলো বলল সুলেখা। প্রাণতোষ অত্যন্ত দ্রুততার সাথে রেডি হতে হতে সুলেখার প্রশ্নের জবাব দিল, ও আর বলো না সুলেখা, আমাকে অফিসে যেতেই হবে। সে কি, তুমি যে আরো কয়েকটা দিন ছুটি নিয়েছিলে বাড়িতে থাকার জন্য? হ্যাঁ, তা তো নিয়েছিলাম, কিন্তু কি আর করবো বলো, পরিস্থিতি এমন জটিল হয়ে উঠেছে যে না যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। আজ ভোরবেলায় তুমি যখন ঘুমাচ্ছিলে তখন জরুরি একটা কল এসেছিল। আমাদের অফিসের একজন মারা গিয়েছে। এখন যদি আমি না যাই তাহলে গোটা কাজটাই আটকা পড়ে যাবে গো। আর শুধুমাত্র তাই নয়, আমাদের অফিস থেকে আমাকে কয়েকটা দিনের জন্য একটু বাইরে পাঠাচ্ছে। তাই আমি প্রায় 10-12 দিন ধরে রাখো এখানে আসতে পারবো না। তুমি ঘুমাচ্ছিলে দেখে আর তোমার ঘুম ভাঙায়নি, তবে বেরোনোর আগে তোমাকে বলেই যেতাম আমি। স্বামীর কথা শুনে মুহূর্তের মধ্যেই সুলেখার মুখ শ্রাবণের ঘন মেঘের মতন কালো হয়ে গেল। সদ্য বিবাহিতা একজন মেয়ের কাছে এই যে কি তীব্র বিরহ যন্ত্রণা তা সে ভালোই উপলব্ধি করতে পারল। তার অন্তরের মধ্যে সৃষ্টি হলো এক অপূরণীয় শূন্যস্থান। আমি তাহলে আসি সুলেখা? হ্যাঁ, এসো, সাবধানে যেও। আহা, তুমি মুখখানা এমন থমথমে করে রেখেছো কেন? তুমি যদি এইভাবে আমাকে বিদায় জানাও তাহলে কি আমি নিশ্চিন্তে যেতে পারবো বলো?
আচ্ছা শোনো, আমি বুঝতে পারছি তোমার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করো আমার সত্যিই কিছু করার নেই গো। কাজটা তো আমাকে টিকিয়ে রাখতে হবে। কি হলো, এই একটু হাসো, তোমার হাসি মুখটা দেখেই না হয় আমার যাত্রাটা শুরু হোক। আর শোনো, বলছি কি, চিন্তা করো না, 10-12 দিন বা বড় জোর 15 দিন, তারপরেই আমি ফিরে আসবো, বুঝলে? তখন না হয় ছুটি নিয়ে আর কয়েকটা দিন বাড়িতে থাকবো তোমার সাথে। প্রাণতোষ চলে যেতেই সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরে গিয়ে ঈশ্বর দর্শন এবং প্রণাম করে নিজের ঘরে এসে বসল সুলেখা। গতকাল রাতে স্বামীর সাথে কাটানো অন্তরঙ্গ মুহূর্ত তার বুকের মধ্যে শিহরণ জাগালো। ঘরে বসে আনমনে গুনগুনিয়ে কি যেন একটা গান গাইছিল সুলেখা। হঠাৎই তার ঘাড়ের একেবারে কাছে কে যেন ঠান্ডার নিঃশ্বাস ফেলল। সেই নিঃশ্বাস এতটাই কনকনে শীতল যেন সাক্ষাৎ শৈত্যপ্রবাহ আছড়ে পড়েছে। চকিতে উঠে দাঁড়িয়ে পিছন ফিরে তাকাতেই পুরোপুরি হতবাক হয়ে গেল মেয়েটা। গোটা ঘর একেবারেই ফাঁকা। সে ঘরের মধ্যে ও ছাড়া আর কেউ কোথাও নেই। মনের মধ্যে কি যেন একটা অজানা ভয় ক্রমশ দানা পাকিয়ে উঠল তার। এ বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই সুলেখা বেশ বুঝতে পেরেছে অদৃশ্য কি একটা যেন তার প্রতি নজর রেখেছে। তার প্রতিটা কার্যকলাপ, কথাবার্তা সমস্ত কিছু নিখুঁতভাবে দেখছে। কিন্তু সুলেখা যখনই তাকে দেখতে যাচ্ছে তখনই সেটা একেবারেই কর্পূরের মতো নুয়ে যাচ্ছে। এই সমস্ত কিছু কি নিতান্তই তার মনের ভুল, নাকি সত্যি বাস্তবে কিছু ঘটছে? এই বিষয়ে তার মনের মধ্যে খটকা সৃষ্টি হলো। সুলেখা এই বিষয়ে আরো গভীরভাবে ভাবতেই যাচ্ছিল। বৌদি, ও বৌদি, শুনতে পাচ্ছ? আচমকা নিচতলা থেকে ননদ চুমকির ডাকাডাকি কানে আসতেই সে তাড়াতাড়ি নিচে নেমে এলো। বৌদি, ও বৌদি, শুনতে পাচ্ছ? হ্যাঁ, এই তো যাচ্ছি। কি হলো বৌদি, তোমাকে সেই থেকে ডাকছি, শুনতে পাচ্ছিলে না নাকি? তাড়াতাড়ি রান্নাঘরে যাও, মা তোমাকে ডাকছে। চুমকির কথাগুলো বড় রুক্ষ ঠেকল সুলেখার। দেখাশোনার পর থেকে এ বাড়িতে বউ হয়ে আসা পর্যন্ত তার ননদের কথাবার্তা, আচার আচরণ, ব্যবহার যতখানি ভালো লেগেছিল, এবার যেন দুর্বল পাঁচিলের মতো ধসে পড়ল। চুমকির কথা শুনে সুলেখা ধীর পায়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। কিন্তু রান্নাঘরের ভিতরে প্রবেশ করা মাত্রই তার শাশুড়ি দময়ন্তী দেবী চিৎকার করে বলে উঠলেন, কি হলো বৌমা? তোমাকে সে কখন থেকে চুমকি ডাকছে, বলি কথাগুলো কি কানে যাচ্ছিল না নাকি? এসো এসো, তাড়াতাড়ি ওই রান্না বান্নার কাজে হাত লাগাও। কাজের বউ আর ওই হিরো কাজ ছেড়ে দিয়েছে। এবার সব কিছু গায়ে গতরে খেটে ওই আমাদেরকেই করে নিতে হবে। ছোট লোকের জাত, মাসের প্রথম সপ্তাহেই হাত পেতে টাকা নেবে, অথচ দু একটা কথা বললেই গায়ে যেন একেবারে ফোসকা পড়ে। দরকার নেই ওরকম চাকর বাকরের। তুমি কাজে হাত লাগাও বাছা। মাথার উপর একেবারে যেন আকাশ ভেঙে পড়ল সুলেখার। এতদিন পর্যন্ত তার শাশুড়ির অন্য রূপ দেখলেও আজ যেন সম্পূর্ণ আলাদা এক রূপ প্রকাশিত হলো তার সামনে। শাশুড়ির মুখের উপর কিছুই সে বলতে পারল না। যাবতীয় হুকুম মুখ বুঝে মেনে নিয়ে কাজ করতে লাগলো। তবে তার মনে যথেষ্ট সন্দেহ হলো, সত্যি কাজের বউ আর হেরুদা কাজ ছেড়েছে, নাকি তাদের ইচ্ছাকৃতভাবে কাজ ছাড়িয়ে দেওয়া হয়েছে। গোটা দিনটাই সুলেখার কাটল মুখ ঝামটা আর কটু কথা শুনতে শুনতে। বিধবা শাশুড়ির তিরিক্ষি মেজাজ এবং ননদের বিকৃত সব কথাবার্তা যে কোনো বিষয়ের চেয়েও সাংঘাতিক বিষাক্ত বলে মনে হতে লাগলো তার কাছে। সারাদিন যাবৎ নানান কাজ করে সন্ধ্যার সময় সে উঠে এলো দোতলার ঘরে। ঘরের সাথে সংলগ্ন বাথরুমে ঢুকে স্নান সেরে পরিষ্কার কাপড় চোপড় পরে এসে দাঁড়ালো ঝোলা বারান্দায়। দু চোখের তলা থেকে ফোঁটা ফোঁটা করে জল গড়িয়ে পড়ল। শাশুড়ি এবং ননদের এমন দুর্ব্যবহার বড় যন্ত্রণা দিয়েছে, কিন্তু সে কথা বাপের বাড়িতে কাউকে বলা যাবে না। মা বাবা শুনলে বড় কষ্ট পাবে।
মেয়েদের বিয়ের পর এমন অনেক কিছুই মানিয়ে গুছিয়ে নিতে হয়, সুলেখা নিশ্চয়ই পারবে। হ্যাঁ, সে পারবে, তাকে পারতেই হবে সবটা মানিয়ে নিতে। আকাশের দিকে তাকাতেই সে দেখল গোটা আকাশ জুড়ে কালো মেঘের সামিয়ানা বিস্তার লাভ করছে। মাঝে মধ্যে এক প্রান্ত থেকে অপর প্রান্তের প্রতি দিয়ে যাচ্ছে সাদা বিদ্যুতের তলোয়ার। মুহু মুহু মেঘের গর্জন কানে এসে ঠেকছে তার। রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ল সুলেখা। ঘুমটা ভাঙল ঠিক মাঝরাতে একটা কান্নার শব্দে। কিন্তু চোখ খুলতেই তার নাকে এলো অদ্ভুত একটা মিষ্টি গন্ধ। আহ, কি সুন্দর গন্ধটা! কিন্তু কিসের গন্ধ এটা? সুলেখা বুঝতে পারল গোটা ঘর পুরোপুরি ডুবে গিয়েছে একটা মিষ্টি গন্ধের জোয়ারে। সেই মিষ্টি গন্ধ তার নাক হয়ে প্রবেশ করেছে দেহের অভ্যন্তরে। গন্ধটা এতটাই মিষ্টি এবং ফুরফুরে যে মস্তিষ্ক একেবারে যেন হালকা হয়ে ওঠে তার। সুলেখা কিছুতেই বুঝতে পারল না যে এই গন্ধটা আসলে কিসের এবং আসছে কোথায় থেকে। আর আর কেউ কি কাঁদছে? বাইরে এখন শোঁ শব্দের জোরালো বাতাস বইতে শুরু করেছে। সেই বাতাসের শব্দ আর কান্নার শব্দ ছাড়া আর কিছুই কানে এসে পৌঁছাচ্ছে না তার। মাঝে মধ্যে কর্কট শব্দে বজ্রপাত ঘটছে। লোডশেডিং এর কারণে রাতে শোয়ার সময় ঘরের এক কোণে যে ছোট্ট কুপি জ্বালিয়ে রেখে সুলেখা শুয়েছিল, বর্তমানে সেটি এখন নিভে গিয়েছে, বা তেলের অভাবে সেটা জ্বলছে না। গোটা ঘর জুড়ে বর্তমানে বিরাজ করছে শুধুই নিখোঁজ কালো অন্ধকার। মাঝে মধ্যে কাঁচের জানালা দিয়ে বাইরের বজ্রপাতে চোখ ধাঁধানো উজ্জ্বল সাদাটে আলো ছোটা ঘরের মধ্যে ঢুকে আসছে। কান্নাটা এখনো হচ্ছে, সুলেখা শুনতে পাচ্ছে। তবে এত রাতে কে কাঁদছে? লম্বা লম্বা শ্বাসের মাধ্যমে বুক ভরে সেই গন্ধটা টেনে নিয়ে ধীরে ধীরে কুনুইতে ভর দিয়ে বিছানার মধ্যে আধশোয়া অবস্থায় উঠে বসল সে। মনে মনে ভাবল, একবার দরজা খুলে দেখবে কে এত রাতে কাঁদছে। চুমকি কাঁদছে মনে হয়, কিছু মনে হয় হয়েছে ওর। থাক, আজ রাতে আর যাবো না, কাল সকালেই ওকে মনে হয় জিজ্ঞাসা করব। সুলেখা উঠে বসল বিছানায়। তারপর মাথাটা নিচু করে কয়েক সেকেন্ড রইল সে। তার গানে সেই কান্নাটা বড়ই ধাক্কা লাগছে। কেউ অতিরিক্ত কষ্ট পেলেই এরকম কাঁদে। তবে মাথাটা তুলতেই হঠাৎ করেই সুলেখার গোটা শরীর একেবারে যেন অবশ হয়ে গিয়েছে। মেরুদণ্ড বেয়ে কনকনে ঠান্ডা বরফ গলা জলের মতন একটা অতীব শীতল রক্তের স্রোত সরসর করে বুঝে নেমে যাচ্ছে নিচের দিকে। বুকের হৃদস্পন্দন গতি এক লহমায় বেড়ে গিয়েছে কয়েকটা গুণ বেশি। কোন রকমে জড়ানো গলায় একটা শুকনো ঢোক গিলে সে কাটা কাটা ভাবে শুধু বলল, কে 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 ওখানে? ততক্ষণে কান্নার আওয়াজটা থেমে গিয়েছে। সুলেখার প্রশ্নে দোতলার ঘরের আলমারির আড়াল থেকে বাইরে বেরিয়ে এসে দাঁড়ালো একটা কালো কুচকুচে ছায়ামূর্তি। সুলেখার গলা শুকিয়ে এলো, হাতের তালু পায়ের পাতা ঘামতে আরম্ভ করেছে। দরজা বন্ধ থাকা সত্ত্বেও ঘরের ভিতরে যে কোনো মানুষ এইভাবে ঢুকতে পারে তা তার মাথায় ঢুকছিল না। তারপরেই ওর মনে হলো, তাহলে কি নিচের তলা থেকে কেউ বাইরের দেওয়াল বেয়ে ওই ঝোলা বারান্দায় উঠে এসেছে? হ্যাঁ, তবে সেখান থেকে কি ঘরের ভিতরে ঢুকেছে? হায় ভগবান, তবে কি গভীর রাতে কোনো চোর ডাকাতের কবলে পড়ল সে? বিছানার দিকে ক্রমশ এগিয়ে আসতে লাগলো সেই কালো ছায়ামূর্তি। সুলেখা উপলব্ধি করতে পারল সেই মিষ্টি গন্ধটা যেন আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে অদৃশ্য কোনো মন্ত্র বলে। বিছানার একেবারে যখন কাছে এসে থমকে দাঁড়ালো সেই নারী, ঠিক তখনই বাইরের বিদ্যুৎ চমকে উঠল। আর বিদ্যুতের আলোয় ঘরের ভিতরে এসে পড়া মাত্রই সুলেখা দেখতে পেল সেই ছায়া মানবীর বাহ্যিক রূপ, যা দেখে তার বুকটা ঠেলে একটা আর্তনাদ উঠে আসতে চাইল।
কিন্তু তার গলা পুরোপুরি শুকিয়ে কাঠ হয়ে যাবার দরুন এতটুকু আওয়াজ বের হলো না। মৃগী রোগীর মতন ধরধর করে কাঁপতে লাগলো সে। জীবনের আগে কখনো কোনোদিন এতটা ভয় সে পায়নি। বিছানা ঠিক পাশেই সুলেখার মুখোমুখি যে দাঁড়িয়ে রয়েছে, সে আর যেই হোক না কেন মোটেও কোনো রক্ত মাংসে গড়া কোনো মানুষ হতে পারে না। সে আদতে এক অশরীরী রমণী। তার মাথার লম্বা উন্মুক্ত চুল কেউটে সাপের মতো লেপ্টে আছে সর্বাঙ্গে। ঘাটটা অস্বাভাবিক রকমের একদিকে কাত করা, দুই চোখের ভিতরে কোনো মণি নেই। সেখানে রয়েছে দুটো গাঢ় সবুজ রঙের উজ্জ্বল খয়েরেটে আলো। সুলেখার মনে পড়ল, এই দুই চোখ গতকাল রাতেও সে দেখেছিল। রমণীর ঠোঁটের ফাঁক থেকে জিভের বেশ কিছুটা অংশ বাইরে বেরিয়ে এসেছে। তবে সবচেয়ে যেটা বেশি পরিমাণে নজরে পড়ল তা হলো ওই অশরীরী রমণীর ফুলো পেটখানি, যা দেখে বিলক্ষণ বোঝা যায় সে গর্ভবতী। সেই অশরীরী নারী মূর্তি বহু কষ্টে জড়তা মিশ্রিত ঘর ঘরে গলায় সুলেখার উদ্দেশ্যে বলে উঠল, ওরা তোর চরম ক্ষতি করে দেবে রে ছোট। তোকে তোকে পুরোপুরি শেষ করে ফেলবে, তিলে তিলে মারবে। ওরা মানুষ নয়, সাক্ষাৎ মানুষ রূপী ডাইনি। তবে তবে তুই চিন্তা করিস না, আমি থাকতে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোকে রক্ষা করব। আমার সাথে হওয়া অন্যায় তোর সাথে কিছুতেই হতে দেব না, না কিছুতেই হতে দেব না। আর কিছুতেই সহ্য করতে পারল না সুলেখা। সবকিছু মাথার মধ্যে কেমন যেন তালগোল পাকিয়ে এক হয়ে গেল। ধীরে ধীরে দু চোখের পাতা বন্ধ হয়ে সামনের দৃশ্যপট ঝাপসা হতে লাগলো তার। মিষ্টি গন্ধটা কেমন যেন ঘোর লাগিয়ে দিচ্ছে তার সারা শরীরে। মহুয়ার গন্ধে যেমন বুনো ভাল্লুক নেশাগ্রস্ত হয়ে পড়ে, খানিকটা ঠিক সেই রকমই। সুলেখা বুঝতে পারল না ওই মিষ্টি গন্ধটার কারণে সে ঘুমিয়ে পড়েছে নাকি অজ্ঞান হয়ে যাচ্ছে সে। চোখের সামনে সবটুকু দৃশ্য ঝাপসা হতে হতে ক্রমে কালো হয়ে এলো। বৌমা, আরে ও বৌমা, বলি কোনো ভদ্র বাড়ির বউ কি আর পড়ে পড়ে এত বেলা পর্যন্ত ঘুমোয় নাকি? মাথার উপর যে একেবারে সূর্য উঠলো প্রায়, তোমার ঘুম ভাঙবে নাকি নাকি এবার দরজাটা ভাঙতে হবে? তাড়াতাড়ি ওঠো, রাজ্যের কাজ বাকি আছে, সেসব করতে হবে তো নাকি? শাশুড়ির কথা কানে আসতেই ধরফর করে বিছানার মধ্যে উঠে বসল সুলেখা। মাথাটা এখনো ভীষণ রকমের ভার হয়ে রয়েছে। ধীরে ধীরে তার মনে পড়ল কাল রাতের বেলায় ঘটা সব ঘটনাগুলো। দু চোখ বন্ধ করে লম্বা ঘ্রাণ নিয়ে সে বুঝল গোটা ঘরের কোথাও আর ওই গন্ধটা নেই। তাহলে কালকে রাতে যেটা সে দেখেছে তাকে নিতান্তই একটা দুঃস্বপ্ন ছিল নাকি সবটাই তার মনের ভুল? দেওয়ালে টাঙানো ঘড়িটার দিকে নজর পড়তেই আর এক মুহূর্তও সে দেরি করল না। বিছানা থেকে নেমে দরজা খুলতেই শাশুড়ির মুখোমুখি হতে হলো তাকে। বলি তোমার ব্যাপার কি বৌমা? এসব কি শুরু করেছো তুমি? দেখো, তুমি বাপের বাড়িতে যা করতে কিন্তু এটা তোমার বাপের বাড়ি নয়, কিংবা তুমি কোনো রাজার বাড়িতেও বউ হয়ে আসোনি যে তোমার জন্য 10-20টা চাকর চাকরানি থাকবে। তাড়াতাড়ি নিচে নেমে এসো। প্রথমে জলখাবার বানাবে, তারপর দুপুরে রান্নাবান্না সেরে অনেকগুলো জামা কাপড় আছে, সব কিছু পরিষ্কারভাবে কেচে শুকোতে দিয়ে আসবে। মুখের কথা শেষ করেই গটগট করে নিচে নেমে গেলেন সুলেখার বৃদ্ধা শাশুড়ি। তার কথাবার্তা শুনে সুলেখার মনে হলো তিনি নিজের পুত্রবধূ নয়, বরং বাড়ির ঠেকে ঝিয়ের সাথে বা কোলাপ সারলেন। চোখের কোণ থেকে টপ টপ করে জলের ফোঁটা পড়ল তার। সুলেখার মনে হলো বিয়ের পর সে যেন এক বন্দি কারাগারে এসে পড়েছে।
বিয়ের আগে যে নিখুঁত ভালো ব্যবহার তার শাশুড়ি এবং ননদ করেছিল, সে সবটাই ছিল মেকি, আসলে এক নাটক। এখন সেই নাটকের পর্দা সরিয়ে তারা তাদের নিজেদের হিংস্র রূপ বের করছে আস্তে আস্তে। সারাটা দিন কেটে গেল হাড় ভাঙা খাটুনির মাধ্যমে। ঘরের যাবতীয় কাজকর্ম সেরে বিকেলবেলায় ক্লান্ত বিধ্বস্ত শরীরটা নিয়ে দোতলার ঘরে উঠে বিছানার মধ্যে টান টান ভাবে শরীরটা মেলে দিল নিজের অজান্তেই। কখন যেন একসময় ঘুমে দু চোখের পাতা বন্ধ হয়ে গিয়েছিল। ঘুমটা ভাঙল তখন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। সাঁঝের অন্ধকারে দেখ বেদিক একেবারে ডুবে গিয়েছে। শাশুড়ি মা আবার তাকে হাজারটা কথা শোনাবে এই ভেবে সে উঠতেই যাচ্ছিল, পুনরায় তার নাকে সে ঠেকল সেই মিঠে গন্ধটা, আর সাথে সাথেই ওর সর্বাঙ্গে রীতিমতন শিহরণের বন্যা বয়ে গেল। দেহের প্রতিটা লোম খুব খাঁড়া হয়ে উঠল মুহূর্তের মধ্যে। কাল রাতে যা কিছু ঘটেছিল তা কি তবে সত্যিই বাস্তবে ঘটেছিল? সেই সমস্ত কিছু কি আদৌ দুঃস্বপ্ন ছিল না? মাথার মধ্যে অনেক প্রশ্ন একসাথে গিজগিজ করছিল। দুই হাত দিয়ে মাথা চেপে ধরে বিছানার মধ্যে বসেছিল সুলেখা। আচমকা কোথায় থেকে যেন ভেসে এলো সেই ঘর ঘরে অথচ কর্কশ স্বরে বলা কথাগুলো। ওরা তোকে একেবারে শেষ করে দেবে রে ছোট, কিন্তু আমি থাকতে কিছুতেই তা হতে দেব না। এবার আমি যা করবার করব। আমার সাথে হওয়া অন্যায় আমি কিছুতেই তোর সাথে হতে দেব না। এতদিন আমি চুপ করেছিলাম, কিচ্ছুটি বলিনি। ভেবেছিলাম ওরা হয়তো ওদের ভুল বুঝতে পেরে নিজেদের সংশোধন করে নিয়েছে, কিন্তু না, আমার ধারণা সম্পূর্ণ মিথ্যে ছিল। ওরা তোর সাথেও ঠিক একই কাজ করছে, তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেবে তোকে। এবার সময় হয়ে এসেছে সবকিছু বন্ধ হওয়ার। হ্যাঁ, এবার সময় হয়ে এসেছে। এই কণ্ঠস্বর সে এর আগের রাতেও পেয়েছে। সাথে সাথে সুলেখার বুকের বাম দিকটা এমন দ্রুত লয়ে ওঠানামা করতে আরম্ভ করল যেন তার হৃৎপিণ্ডের সহসা কেউ একটা ভারী হাতুড়ির দ্বারা একের পর এক জোরালো আঘাত করতে আরম্ভ করেছে। রাত ৮টার দিকে চুমকির সাথে যখন তার দেখা হলো তখন সে চুমকিকে জিজ্ঞাসা করল, কাল রাতে তুমি কাঁদছিলে কেন চুমকি? আমি? কে বললো আমি কাঁদছিলাম? রাতের বেলা কান্নার আওয়াজ পাচ্ছিলাম তো, তাই জিজ্ঞাসা করলাম। কিছু কি হয়েছে তোমার? যাও তো, বেশি নাটক করো না। খেয়ে দিয়ে কাজ নেই, রাতের বেলা আমি কাঁদবো নাকি? যত সব পাগলির দল। কথা বলতে বলতে চলে যায় চুমকি। মন খারাপ করে দাঁড়িয়ে থাকে সুলেখা। কি আর করবে, সব মানিয়ে নিতে হবে। মাঝরাতে আবার সেই কান্নার আওয়াজ সুলেখা শুনতে পেল। আজ সে খুব ভয় পেল। চুমকি যদি কেঁদে না থাকবে তাহলে এত রাতে কাঁদছেটা কে? অত্যন্ত ভয়ে ভয়ে বিছানা ছেড়ে নামতে যাবে ঠিক তখনই তার চোখ গিয়ে পড়ল কড়ি বরকার দিকে। তার মনে হলো গোটা আকাশটাই যেন তার মাথার উপরে একেবারে ভেঙে পড়েছে। দোতলার ঘরের ঝোলা বারান্দার কড়ি বরকার কাঠ থেকে সম্পূর্ণ উল্টো হয়ে একেবারে চামচিকির মতন দেহভঙ্গিমায় ঝুলে রয়েছে একটি কালো নারীর অবয়ব, যার পা দুখানি আটকে আছে আঁকশির মতো কড়ি বরকার কাঠের সাথে, এবং দেহের বাকি অংশটা নিচের দিকে ঝুলন্ত অবস্থায় মৃদু মৃদু দোল খাচ্ছে। রমণীর মাথার চুলগুলো লুটিয়ে পড়েছে শ্বেত পাথরের মেঝেতে। তার দুই চোখের কালো অক্ষি কোটরে আদেও চোখ কিংবা মনি নেই বললেই চলে। সেখানে যেন ধকধক করে জ্বলছে দু টুকরো সবজেটে আগুনের ক্ষুদ্র বলয়। নাকের জায়গাটা পুরোপুরি ফাঁকা, কেবলমাত্র দুটি গর্ত সেখানে উপস্থিত। চামড়াবিহীন ঠোঁটের ভিতর থেকে বেরিয়ে এসেছে বেশ কিছু খয়েরটে লাল ছোপ ধরা এলোমেলো তাঁতের শাড়ি। তবে যে জিনিসটা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে তা হলো তার জয় ঢাকের মতো
ফুলে ওঠা পেট। এতটুকু ভুল দেখছে না সুলেখা। সত্যি সেই অশরীরী রমণীর জঠর এতটাই ফুলে রয়েছে যা থেকে সহজেই অনুমান করা যায় সে মৃত্যুর সময় গর্ভবতী অবস্থায় ছিল। সুলেখার তখন অপরিসীম ভয়ে আতঙ্কে প্রায় হাত পা পেটের ভিতর সেঁধিয়ে যাবার উপক্রম। সুলেখার উদ্দেশ্যে কথাগুলো তবে সেই বলেছে, তবে তার বলা প্রতিটা কথা যেন বহুদূরে নরকের কোনো অন্ধকারময় জগৎ থেকে উঠে আসছে। সুলেখার দু চোখ জুড়ে কেমন যেন ঘোর লাগলো, কিন্তু আজ আর কিছুতেই জ্ঞান হারালো না সে। বহু কষ্টে নিজেকে জাগিয়ে রাখলো। ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল সেই অশরীরী নারী মূর্তি। সুলেখার নিজের মনে বিড়বিড় করে প্রশ্ন করলো, আচ্ছা, ওই অশরীরী মেয়েটা বারবার আমাকে ছোট বলে সম্বোধন করছে কেন? কে হই আমি তার? সে সে কাদের থেকে আমাকে বাঁচানোর চেষ্টা করছে? তার সাথে কি ঘটনা ঘটেছিল অতীতে? সে কি এই পরিবারের কেউ ছিল? অমন গর্ভবতী অবস্থায় কিভাবে মৃত্যু ঘটেছিল তার? ছোট বৌমা, বলি ও ছোট বৌমা, কানের মাথা কি খেয়ে বসে আছো নাকি? বাইরে কিসের জন্য একটা আওয়াজ হলো না? রান্নাঘরে রান্নার কাজে অত্যন্ত ব্যস্ত ছিল সুলেখা। শাশুড়ি মায়ের হাঁক ডাকে তাড়াতাড়ি দৌড়ে বাইরে বেরিয়ে আসতে সে দেখল শাশুড়ি মা মুখে এক খিলি পান চিবুতে চিবুতে কথাগুলো বললেন। কই মা, আমার কানে তো কোনো শব্দই আসেনি। আসলে আমি রান্না বান্নার কাজে ব্যস্ত ছিলাম তো, তাই জন্য শুনতে পাইনি হয়তো। হ্যাঁ, সে তো বটেই। তুমি তো ব্যস্ত ছিলে, আমাকে একেবারে উদ্ধার করে দিচ্ছ রান্না বান্না করে। তা বাড়ির বাইরে পিছন দিক থেকে কীরকম যেন একটা ধপ করে আওয়াজ এলো। একটিবার গিয়ে দেখে আসো তো কি হয়েছে সেখানে। মা, আমি রান্নাটা চাপিয়ে এসেছি। এখন বাড়ির বাইরে গেলে রান্নাটা ধরে যাবে। আপনি একটিবার গিয়ে দেখুন না। ও বাবা, আবার মুখে মুখে চোপা করা হচ্ছে। ঠিক আছে, রান্নাঘরে যাও, আমি দেখছি। দাঁতে দাঁত চিবিয়ে অভদ্রের মতন কথাগুলো বলে বৃদ্ধা দময়ন্তী দেবী বেরিয়ে গেলেন বাইরে। তবে পিছনের দিকে আসতেই তিনি প্রাণপণে চিৎকার করে উঠলেন, ও বাবা, এ কি দৃশ্য, এ কি সর্বনাশ হলো! তার চিৎকার চেঁচামেচি শুনে ঘরের ভিতর থেকে সুলেখাই শুধু বাইরে বেরিয়ে এলো না, আশেপাশের বাড়ির অন্যান্য মানুষেরাও বাইরে বেরিয়ে এসে দেখল এক বিভৎস মর্মান্তিক দৃশ্য। তিনতলার বাড়ির ছাদের কিনারা থেকে পা হুড়কে একেবারে সোজা নিচে গিয়ে পড়েছে চুমকি। গোটা জায়গাটা রক্তের বন্যায় ভেসে যাচ্ছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে চুমকির দেহে আর প্রাণ নেই। পলকহীনভাবে সে তাকিয়ে রয়েছে ওপরের দিকে, যেন মৃত্যুর সময় চরম ভয় পেয়ে হিতাহিত জ্ঞান শূন্যর মতন ঝাঁপিয়ে পড়েছে অত উঁচু থেকে নিচের তলায়। দময়ন্তী দেবী জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। সুলেখার অবস্থা বড় শোচনীয় হয়ে দাঁড়াল। চুমকিকে ওই অবস্থায় স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে গেল। তবে ততক্ষণে আর কিছুই করার নেই। বোনের অকাল মৃত্যুর খবর শুনে ঘরে ফিরে এলো সুলেখার বর প্রাণতোষ। তখনও ওরা কেউ জানতো না যে সেই রাতেই আরও একটা ঘটনা ঘটতে চলেছে। না না, এ কিছুতেই হতে পারে না। আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে দয়া করে মেরো না। আমার কাছে আসবে না, খবরদার। আমার কাছে আসার চেষ্টা করো না। কে আছো, বাঁচাও আমাকে। নিচের তলার হল ঘরের বারান্দায় মুখোমুখি ঢাকা বিশাল বড় আরামকে তারায় বসেছিল প্রাণতোষ এবং সুলেখা। চুমকির অন্তিম কার্য সম্পূর্ণ করে শ্মশান থেকে রাতের বেলায় ফিরে এসে স্নান সেরে এখানেই একটু বিশ্রাম নিচ্ছিল দম্পতি যুগল। সারাদিনের শারীরিক ক্লান্তি এবং যাবতীয় মানসিক যন্ত্রণা বেদনা মিশে রয়েছে তখন। কখন যেন একটু ঘুম ঘুম নেমে এসেছিল ওদের চোখে। ঠিক এমন সময় ঘর থেকে চিৎকার করে কথাগুলো বললেন দময়ন্তী দেবী। মায়ের এই চিৎকার চেঁচামেচি শুনে ছেলে প্রাণতোষ তাড়াতাড়ি উঠে বসল। সুলেখা ততক্ষণে ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভেঙে উঠে বসতেই ওরা দেখল বৃদ্ধা দময়ন্তী দেবী নিজের ঘরের ভিতর থেকে পড়ি কি মরি করে দৌড়ে বাইরে বেরিয়ে আসছেন।
এবং বারবার তিনি এমনভাবে পিছন ফিরে তাকাচ্ছেন যেন এক্ষুনি তার ঘরের মধ্যে কেউ একজন উপস্থিত হয়েছিল, যাকে দেখে সে ভীষণ রকমের আতঙ্কিত হয়ে পড়েছেন। বাঁচা, বাঁচা আমাকে, বাঁচা রে, কে আছো? আমাকে বাঁচা, ও ও মেরে ফেলবে আমাকে, আমাকে মেরে ফেলবে। কোনো দিকে না তাকিয়ে পাগলের মতন বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে গিয়ে বাড়ির ঠিক পাশেই যে কালো পিচ রাস্তাটা রয়েছে, সেই পিচ রাস্তার ওপারে যাবার জন্য রাস্তা পারাপার করার সময় হঠাৎ করেই একটা দানবাকৃতি বিশাল বড় লরি বৃদ্ধার দিকে দৌড়ে এলো। সাংঘাতিক ভয়ে প্রাণ বাঁচানোর তাগিদে তিনি এতটাই মরিয়া হয়ে উঠেছিলেন যে অপর দিক থেকে ছুটে আসা গাড়িটা একবারের জন্যও লক্ষ্য করেননি। বিশাল বড় লরির সামনে একেবারে পিষে গেলেন দময়ন্তী দেবী। থ্যাতলানো শরীরটা মিশে গেল পিচ রাস্তার সাথে। সুলেখা এবং প্রাণতোষ যখন চিৎকার করে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো, তখন আর কিছু করার নেই। লরিটা চলে গেলেও রাস্তার মধ্যে পড়ে রয়েছে মায়ের বিকৃতি মরদেহখানা। নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছিল না প্রাণতোষ। মাটির মধ্যে আছড়ে পড়ে কাঁদতে লাগলো সে। আজই ছোট বোনটাকে হারিয়েছে সে, আর আর এখন মাকে এইভাবে দুর্ঘটনায় মারা গেল। এটা কি মেনে নেওয়া মোটেও সম্ভব তার কাছে? আজকে দিনটা যেন তাদের জীবনের সাক্ষাৎ অভিশাপ নেমে এসেছিল। বৃদ্ধার শেষকৃত্যের যাবতীয় ব্যবস্থা করা হলো। সুলেখার মনের মধ্যে একটা খটকা দেখা দিল। আর কেউ না বুঝলেও সে বেশ বুঝতে পারল আজকের এই দুটো মৃত্যু মোটেও কোনো স্বাভাবিক সাধারণ মৃত্যু নয়। এই মৃত্যুর পিছনে নিশ্চয়ই কেউ একজন রয়েছে, যার কারণে চুমকি ওরকম ভয় পেয়ে হিতাহিত জ্ঞান শূন্যর মতো ঝাঁপিয়ে পড়েছিল 3 তলার ছাদ থেকে একেবারে সোজা নিচে। কিংবা তার শাশুড়ি নিজের ঘর থেকে ওভাবে দৌড়ে বাইরে বেরিয়ে গিয়েছিল। তাহলে কি সত্যি এইসবের পিছনে ওই অশরীরী রমণীর হাত আছে? সেভাবে তার শাশুড়ি এবং ননদকে মারল, কিন্তু কারণটা কি? মাথার মধ্যে একগুচ্ছ প্রশ্ন ভিড় করে আসছিল ক্রমশ। ধীর পায়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলো সুলেখা। এই বাড়ির প্রত্যেক সদস্য বর্তমানে সকলেই গিয়েছে শ্মশানে। এত বড় বাড়িতে এই গভীর রাতে সে ছাড়া আর কেউ নেই। প্রাণতোষ ভীষণ রকমের ভেঙে পড়েছে। সুলেখার কষ্ট হচ্ছে তার স্বামীর কথা ভেবে। এই কয়েকদিনে চুমকি এবং তার শাশুড়ির যে আসল রূপ সে দেখেছিল, তাতে তাদের মৃত্যুতে তার কষ্ট পাওয়ার বিন্দুমাত্র কোনো কারণ নেই। আর কোনো চিন্তার কারণ নেই রে ছোট। সকল পাপের বিনাশ ঘটেছে, সমস্ত অন্যায়ের শাস্তি আমি দিয়েছি। তোর সাথে কেউ কোনো অন্যায় করতে পারবে না, কেউ না। চমকে উঠে পিছনে ফিরে তাকালো সে। তখন দেখল যেন নিঃশব্দে উপস্থিত হয়েছে সেই অশরীরী প্রেতাত্মা। ওই মিষ্টি গন্ধটা পুনরায় তার নাক হয়ে প্রবেশ করছে দেহের অভ্যন্তরে। সেই রমণীকে দেখে আজ আর একেবারেই ভয় পেল না সুলেখা। সুলেখা মনে মনে ভাবে, ভয় পেলে তাকে চলবে না। তার মনের মধ্যে যে হাজারো প্রশ্ন একসাথে দানা পাকাতে আরম্ভ করেছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর তাকে জানতেই হবে। সুলেখা খুব শান্ত স্বরে বলল, আমি জানি আজ যে ঘটনা ঘটেছে তা আসলে তুমি ঘটিয়েছ। এই বাড়ির মেয়ে চুমকি এবং আমার শাশুড়ি তোমাকে দেখেই চরম ভয় পেয়ে মৃত্যুর দিকে ধেয়ে গিয়েছিল। কি তাই তো? হ্যাঁ, একেবারেই তাই। ওরা আমাকে দেখে মারাত্মক ভয় পেয়ে নিজেদের অজান্তেই মৃত্যুর পথে পা বাড়িয়েছে, একদম নিজে নিজে। কিন্তু কেন? তুমি কে? তাদের সাথে তোমার কিসের শত্রুতা ছিল? তুমি কেন এভাবে তাদের ভয় দেখিয়ে মেরে ফেললে? আমি জানি তোর মনের মধ্যে অনেক প্রশ্ন জমে আছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব বলেই আজ এখন এখানে এলাম। আমার নাম পরিণীতা। এককালে জীবিত অবস্থায় আমি এই বাড়ির বড় বউ ছিলাম। কথাটা শোনা মাত্রই সুলেখার মাথায় একেবারে যেন বাজ পড়ল।
বেশ কিছুটা সময় সে অপলক দৃষ্টিতে চুপচাপ তাকিয়ে রইল তার মুখোমুখি দণ্ডায়মান সেই অশরীরীর দিকে। তারপর পুনরায় বাকশক্তি ফিরে পেয়ে সে বলল, এসব তুমি কি বলছো? এই বাড়ির বড় বউ অর্থাৎ সান্যাল বাড়ির বড় ছেলে ভবতোষের স্ত্রী? আজ থেকে বেশ কিছু বছর আগে আমার সাথে বিয়ে হয়েছিল ভবতোষ সান্যালে। বেশ ভালো সময় কাটাচ্ছিলাম আমরা, কিন্তু আমাদের সেই সুখের মেয়াদ যে এত সীমিত ছিল তা ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। আমার স্বামীর বাইরে চাকরি, সে আলে কালে মধ্যে মাঝে ঘরে আসতো, ফলে আমাকে একা থাকতে হতো এই বাড়িতে। অবশ্য সাথে ছিল ওই দজ্জাল শাশুড়ি আর ওই শয়তান ননদিনী। হ্যাঁ, ওরা মানুষ নয়, মানুষের মতো দেখতে হলে কি আর মানুষ হওয়া যায় রে? ওরা ছিল সাক্ষাৎ ডাইনি। আমাকে দিয়ে দিবানিশি কি অপরিসীম কাটাতো তা আমি তোকে বলে বোঝাতে পারবো না। তবে আশা করি এই সামান্য কয়েকটা দিনের মধ্যে তুইও কিছুটা আভাস পেয়েছিস। ওদের মতো নির্দয় নির্মম মানুষ আমি জীবনে আর দুটো দেখিনি রে। শাশুড়ি আর তার মেয়ে মিলে আমার জীবনটাকে একেবারে দুর্বিষহ করে তুলেছিল। সারাদিন এই বাড়ির যাবতীয় কাজকর্ম করার পরেও দুবেলা দুমুঠো ভাত খেতে দিত না। কাজে যদি একটু ভুল হতো তাহলে আমার জন্য অপেক্ষা করতো কঠিন থেকে কঠিনতম শাস্তি। কতবার যে গরম খুন্তির ছ্যাঁকা কিংবা হাত পোড়া জ্বলন্ত চেলা কাঠের মার খেয়েছি তার হিসেব আমার নিজের কাছেও নেই। মাসের শেষে যখন ভবতোষ বাড়ি আসতো তখন আমি তাকে কিচ্ছু বলতে পারতাম না, ওই শয়তান শাশুড়ির ভয়। সে যে তার ছেলের নামে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল মুখ খোলা একেবারে বারণ। ওরা আসলে ছিল এক একটা মানুষ রূপী পিশাচি। তাই জন্য পরের বাড়ির মেয়ের ওপরে অনায়াসেই অত্যাচার করতে পারত। কিন্তু কিন্তু বিবাহের আগে আমার সাথে এমন ভালো ব্যবহার করেছিল, মনে হয়েছিল তাদের মতন ভালো মানুষ এই জগতে বুঝি আর দুটি নেই। আশা করি তোর সাথেও ঠিক তেমনই করেছিল। এ বাড়িতে তোকে বউ করে নিয়ে এসে তারপর নিশ্চয়ই নিজেদের আসল রূপ দেখাতে শুরু করেছিল। শারীরিক এবং মানসিক অত্যাচার করতে করতে এরা আমাকে একেবারে ধ্বংস করে দিল। কথায় কথায় নানা রকমের অপমান করত, উঠতে বসতে খোঁটা দিত। মানসিক যন্ত্রণায় ভুগে ভুগে আমি শেষ হয়ে যেতে লাগলাম। কিন্তু হায় ঈশ্বর, তখনও বুঝতে পারিনি যে আমার জন্য আরো বড় কিছু অপেক্ষা করছে। একদিন আমি গর্ভবতী হলাম। বেশ কয়েক মাস পর যখন ডাক্তার কি সব পরীক্ষা করে জানালেন যে আমার মেয়ে হতে চলেছে, তখন থেকে ওই অত্যাচারের পরিমাণ এক ধাক্কায় বেড়ে গেল 1000 গুণ বেশি। আমি যখন 7 মাসের গর্ভবতী তখন অত্যাচার এত করতে লাগলো যে আমি শেষ পর্যন্ত স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিলাম। বিশ্বাস কর, তাছাড়া আর অন্য কোনো কথাই আমার মাথায় আসেনি, কারণ আমি ততদিনে পুরোপুরি ভাবে ভেঙে পড়েছি। তীব্র লাঞ্ছনা, বঞ্চনা, অপমান দিনের পর দিন সহ্য করতে করতে মানসিক রোগীতে পরিণত হই। তাই জন্য তো 7 মাসের গর্ভবতী অবস্থায় ওই ঘরের পাশের ঘরটাতে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লাম। কিন্তু মৃত্যুর পর কিছুতেই শান্তি পেলাম না। এত কিছু সত্ত্বেও কিন্তু আমি ওদের কোনো ক্ষতি করিনি, জানিস। তখন ভেবেছিলাম যে ভুল এরা করেছে হয়তো, কিন্তু হয়তো বুঝতে পেরেছে নিজেদের ভুল।
কিন্তু যখন দেখলাম এই বাড়ির ছোট বউ হয়ে তোকে নিয়ে আসার পরে তোর সাথেও ঠিক একই ব্যবহার ওর আরম্ভ করলো, তোর পরিণতিও আমার মতোই হতে চলেছিল, তখন আর সহ্য করতে পারলাম না। ওদের কোনো অধিকার নেই এইভাবে অন্য আরেকটা মেয়ের জীবনকে শেষ করে দেওয়ার। তাই জন্য ওদের পাপের উপযুক্ত শাস্তি দিলাম। 3 তলার ছাদে চুমকি যখন দাঁড়িয়েছিল তখন আমাকে এতদিন পরে রূপ অবস্থায় দেখে মেয়েটা ঝাঁপিয়ে পড়লো মারাত্মক ভয় পেয়ে। আর রাতের বেলা ওই ডাইনি বুড়ি ঘরে গিয়ে উপস্থিত হতেই সেও প্রাণ ভয়ে ছুটতে আরম্ভ করলো। এইভাবেই আমার কাজ শেষ হলো। আসলে কি জানিস বোন, অধিকাংশ শাশুড়িরাই না কেবলমাত্র তাদের বৌমাদের সামনে মুখেই বলে যে আমি তোমার মায়ের মতন, কিন্তু বাস্তবে মার হয়ে উঠতে পারে না, কখনো পারে না, অথবা হয়তো সেই চেষ্টাও করে না। আমাদের মতো শত শত বৌমাদের তাই যতই আপন করে নেয়ার চেষ্টা করুক না কেন, তারা ঠিকই প্রমাণ করে দেয় আমরা মেয়ের মতো হলেও মেয়ে নই। তুই বল ওই ডাইনি বুড়ি পারতো নিজের মেয়ের সাথে এত অন্যায় অত্যাচার করতে, যে অত্যাচার আমার সাথে করেছিল কিংবা তোর সাথে করতে যাচ্ছিল? প্রাণতোষ খুব ভালো ছেলে, তুই ওকে নিয়ে সুখে থাকিস ছোট। আজ আমি মুক্তি পাবো, মুক্তি, বড় শান্তি অনুভব করছি। বিদায় ছোট, বিদায়, ভালো থাক, সুখে থাক। যে অন্যায় আমার সাথে হয়েছে। শেষের বলা কথাগুলো শুনে মনে হলো যেন শত শত আলোকবর্ষ দূর থেকে সেই শব্দগুলো ভেসে আসছে। ধীরে ধীরে অন্ধকার ঘরের মধ্যে মিলিয়ে গেল ওই নারী মূর্তি তথা সান্যাল বাড়ির বড় বউ পরিণীতার অতৃপ্ত আত্মা। সুলেখা দু চোখের কোণ হতে জল গড়িয়ে পড়ল। সে 2 হাত জোর করে তার বড়জার উদ্দেশ্যে প্রণাম জানালো। সত্যি কেবলমাত্র তার কথা ভেবে তার বড়জা যা করল তা সচরাচর কেউ করে না। এতক্ষণে সুলেখার কাছে সবটাই জলের মতন পরিষ্কার হয়ে গেল। সে বুঝতে পারল এই বাড়ির বড় ছেলে কেন ওরকম মনমরা অবস্থায় ছিল, কারণ তার জীবন থেকে সব সুখ কেড়ে নিয়েছে তার নিজের মা এবং বোন। দময়ন্তী দেবী সৎকার সেরে প্রাণতোষ ঘরে ফিরে এলে সুলেখা আলাদা করে ডেকে তাকে সব ঘটনাই খোলসা করে বলল। সবকিছু শুনে মৃত মা এবং বোনের প্রতি প্রাণতোষের অন্তরে রইল শুধুমাত্র ঘৃণা আর নিদারুণ লজ্জা। বড় বৌদিকে সে ভীষণ শ্রদ্ধা করত। একদিন সকালে যখন ঘরের দরজা খুলে হঠাৎ দেখা গেল বড় বৌদির নিথর দেহটা সিলিং থেকে ঝুলে রয়েছে, তখন কিছুতেই তার মাথায় ঢুকছিল না কি কারণে এভাবে আত্মঘাতী হলো। তবে আজ প্রাণতোষ বুঝতে পারল বড় বৌদির অকাল মৃত্যুর জন্য দায়ী ছিল তার নিজের মা এবং ছোট বোন। সুলেখাকে সাথে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে আরম্ভ করল প্রাণতোষ। বছর ঘুরতেই তাদের একটা ফুটফুটে মেয়ে হলো। সুলেখা এবং প্রাণতোষ আদর করে সেই মেয়েটির নাম রাখল পরিণীতা। আজ আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, সুলেখা রাতের বেলায় কার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল? সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে উল্লেখ করব। তবে যারা উত্তর দেবেন তারা কোথায় থেকে আমাদের গল্প শুনছেন এবং আপনাদের নাম সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। কাঁড়া পুকুরের রাস্তাটা গল্পে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম: হাওড়ার সাঁতরাগাছি থেকে বলেছে রাজকুমার মণ্ডল, আরতি বেজ ও তাদের মেয়ে লিয়া মণ্ডল। বসিরা থেকে বলেছে রায়হান দ্য পেস গেমার। মালবাজার থেকে বলেছে রাধারানী বিষ্ণু। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার অন্তর্গত নাটেশ্বরী চক থেকে বলেছে গণেশ দাস, মিঠু দাস ও তাদের মেয়ে রিয়া দাস। রোহিত নাথ সঠিক উত্তর দিয়েছে। ম্যাঙ্গালোর থেকে বলেছে সুমনা।
এরপর থেকে দয়া করে নিজের নামটাও লিখবেন। অয়ন শিকদার সঠিক উত্তর দিয়েছে। সুরাট থেকে বলেছে কুশঘণ্টি। দক্ষিণ বারাসাত বাঁটুরা গ্রাম থেকে বলেছে ইকবাল লস্কর, ফারহান লস্কর, ফিরদাউজ লস্কর, লুথুপা লস্কর, বাবলু লস্কর, দিলু লস্কর, ইজাজ লস্কর। দক্ষিণ 24 পরগনা ভাঙ্গুর গঙ্গাপুর কলকাতার লেদার কমপ্লেক্স থেকে বলেছে হেমন্ত মণ্ডল ও তার ছেলে সার্থক মণ্ডল ও তার স্ত্রী সুষমা মণ্ডল। বহরমপুর মুর্শিদাবাদ থেকে বলেছে হিরণ সরকার। বীরা থেকে বলেছে শাহিল হক। বারুইপুর জেলার কাছ থেকে বলেছে শঙ্কর মণ্ডল ও তার মেয়ে পূজা মণ্ডল। পাঞ্জাব থেকে বলেছে বাপন, উজ্জ্বল, শঙ্কর, অনুপ, শাকির, আনিসুর। ব্যারাকপুর খালপাড় থেকে বলেছে বিকাশ মণ্ডল। বাংলাদেশ নরন্তি বাজার জামালপুর ময়মনসিংহ থেকে বলেছে শেখ ফরিদ আহমেদ এবং তার মেয়ে নুসরাত আহমেদ। ইছাপুর থেকে বলেছে সৌরভ বিশ্বাস। গোচরণ থেকে বলেছে দেব মণ্ডল, সৌরভ মণ্ডল, শুভঙ্কর মণ্ডল, শুক্লা মণ্ডল, রুদ্র মণ্ডল ও জয়িতা মণ্ডল। হাওড়ার উলুবেড়িয়া থেকে বলেছে শুভ দুলুই, মৌমিতা দুলুই এবং তাদের ছেলে সুব্রত দুলুই। মদনপুর থেকে বলেছে প্রসেনজিৎ মণ্ডল। মাগুরা থেকে বলেছে রাজেশ পাত্র, সুপর্ণা পাত্র, অতীশ পাত্র, অনুশ্রী পাত্র। রাধারানী বৈরাগী সঠিক উত্তর দিয়েছে। যারা উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তরটি হল নিমাই।